আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটা সেশনে জয়েন করছি, যেখানে আসলে আমরা ফাইজুল আলম ভাই, যাকে আমরা কংগ্রেচুলেট করবো যে রিসেন্টলি পিএমপি হওয়ার জন্য। এবং যেহেতু পিএমপি এক্সামটা 2021-এ আপডেট হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 3-4 জন হবে যারা পিএমপি পাস করেছে একই সিলেবাসে। তো আমার কাছে মনে হয় যে অনেকেরই আগ্রহ আছে জানার যে কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে। তারপরে রেফারেন্স ম্যাটেরিয়াল অনেক চেঞ্জ হয়ে গেছে, কোন ধরনের ম্যাটেরিয়াল করতে হবে। তারপরে বড় একটা প্রশ্ন আছে যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম হবে, সিমুলেটর কোনো ইউজ করবো কিনা। তো এই ধরনের নানান ধরনের প্রশ্ন আছে। তো আমি কিছু প্রশ্ন আসলে অলরেডি কালেক্ট করেছি এবং আমি কিছু প্রশ্ন করবো। তো আমাদের সেশনটা মেইনলি 2 ভাগে ভাগ করা থাকবে। প্রথমে আমরা কোশ্চেনিয়ার করবো ফাইজুল ভাইকে, যে উনি আসলে কি কি ধরনের প্রশ্ন পেয়েছেন পরীক্ষায় এবং কিভাবে প্রিপারেশন নিয়েছেন। আমার মনে হয় সেটাতে আপনাদের অনেক হেল্প হবে সেই কোশ্চেনের আনসার সেশনে, কনফারেন্স সেশনে। আর এরপরে যারা জয়েন করছেন এখানে, তারা আসলে প্রশ্ন করার সুযোগ পাবেন লাস্ট 10 মিনিটস। সো সেই সময়ে যার যে প্রশ্ন থাকবে তখন কাইন্ডলি ভিডিও অন করে এবং ভয়েস অন করে প্রশ্ন করবেন। আর তার আগ পর্যন্ত আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও এবং ভয়েস অফ রাখার জন্য। সো আমি শুরু করছি। সো ফাইজুল ভাই, ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো আসসালামু আলাইকুম, গুড আফটারনুন সবাইকে শুভেচ্ছা। আর আপনাকে তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না আসলে। আমি আসলে আপনি যেটা ইনভাইটেশনের জন্য অনেক ধন্যবাদ। আর আমি আপনারও যেটা সবারই যেহেতু আপনার পিএমপি প্রিপারেশন নিচ্ছে, তো আসলে আমি যদি কোনো কিছু শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্সটা, এবং তাতে যদি কারো উপকার বা কেউ যদি ভালো কিছু করতে পারেন এবং পাস করতে পারেন, আশা করি আমি খুশি হবো। ধন্যবাদ। যদি আপনার একটু পরিচয় দেন, কোথায় আছেন, কি করতেছেন? আচ্ছা, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ফাইজুল আলম। আমি এনার্জি প্যাক ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডে আছি, হেড অফ দি ডিপার্টমেন্ট পাওয়ার প্ল্যান্ট সার্ভিস এলটিএসএ এবং ওএনএম জেনারেল, এই ডিপার্টমেন্টে আছি। রাজা ভাইকে আমি পার্সোনাল অনেকদিন ধরেই চিনি। তো আমার যখন প্রজেক্ট নিয়ে অনেক বছর ধরেই কাজ করছি, আমরা বেসিক্যালি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং বেশ কিছু কেপটি পাওয়ার প্ল্যান্ট এবং হচ্ছে আইপিপির প্রজেক্ট করেছি বাংলাদেশে। তো এর মধ্যে যেহেতু পিএমপিটা আসলে খুবই প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্টিফিকেট। তো রাজা ভাইয়ের সাথে আমি এটা নিয়ে আসলে ডিসকাস করেছিলাম, এবং রাজা ভাইয়ের থেকে আসলে একটা অল আউট সাপোর্ট পেয়েছি বলতে গেলে। শুধু অ্যাজ এ ইনস্ট্রাক্টর না, বড় ভাই হিসাবে ওনার কাছ থেকে অনেক গাইডলাইন্স পেয়েছি। আমি আমার প্রশ্নগুলো দিয়ে শুরু করি। এক নম্বর হচ্ছে, হাউ ইজ ইউর ফিলিং? আর ইউ ফিলিং অ্যাকমপ্লিশড? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যেহেতু একটা অ্যাচিভমেন্ট, মানে একটা ভালো কিছু হয়েছে আশা করছি, তো অবশ্যই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আসলে পরীক্ষাটা এক কথায় যদি বলেন আর কি, যে পরীক্ষাটা কিরকম ছিল, কঠিন নাকি সহজ নাকি মিডিয়াম টাইপ, কিরকম ছিল? সবাই তো খুব ভয় পায়। হ্যাঁ, ভয় আমিও পাচ্ছিলাম। ইভেন আমি একটু পরে বলবো যে আমি আসলে বেশ কিছু এক্সামও দিয়ে মক এক্সামও দিয়েছিলাম, যেগুলোতে আসলে আমার পারফরমেন্স খুব ভালো ছিল না। ইভেন প্রেপ, তো তারপরেও আপনার আমার কাছে বলবো যে এটা আসলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা ইনশাল্লাহ যে কেউ পাস করতে পারবে। এটা আসলে হার্ড সফট, মানে কঠিন না সহজ, এটা আসলে বলাটা খুব মুশকিল, বাট কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ পাস করা যাবে। আচ্ছা, পরীক্ষায় তো এখন আমরা জানি যে মানে অ্যাজাইল এর 50% কোশ্চেন হবে, তারপরে হচ্ছে প্রেডিক্টিভ বা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রশ্ন হবে। সো কিরকম আপনি আসলে কিরকম প্রশ্ন পেলেন, কি টাইপের? আমি যেটা পেয়েছি আসলে প্রিডিক্টিভ পেয়েছি বলতে গেলে হাতে গোনা 10টার মতো প্রশ্ন। টোটাল 180-র মধ্যে মাত্র 10টা প্রশ্ন পেয়েছি প্রিডিক্টিভ, আর সবকিছুই অ্যাজাইল। আর 10টা ছিল হাইব্রিড। তো অ্যারাউন্ড হচ্ছে 150-র বেশি অ্যাজাইল প্রশ্ন ছিল আমি বলবো। আচ্ছা আচ্ছা, তার মানে বেশিরভাগ প্রশ্নের মধ্যে অ্যাজাইল শব্দ বা অ্যাজাইলের বিভিন্ন কিছু ছিল, তাই তো? মানে অ্যাজাইল কনসেপ্ট না জানলে মানে পরীক্ষা, মানে প্রশ্নগুলো ফেস করাও এখন খুব টাফ। জি, বোঝাও টাফ মনে হচ্ছে না? আচ্ছা, জি, ওকে। আচ্ছা, পরীক্ষায় আমরা জানি যে এখন আসলে যেহেতু সময় হচ্ছে 230 মিনিট এবং 60-60-60 একটা আমরা জানি যে
7টা প্রশ্ন দেওয়ার পরে ইউ ক্যান গো ফর ব্রেকে যেতে পারেন, জি আর নাও যেতে পারেন, অপশনাল। আর কিন্তু আসল কথা হচ্ছে যদি আমরা 7টা প্রশ্ন দিয়ে সাবমিট করি তাহলে আর রিভিউ করা যায় না। জি আর তারপরে আবার 7টা আছে, 7টা তারপর আবার অপশনাল ব্রেকের জন্য 10 মিনিট দেওয়া হবে। এবং জি তখনও যদি আমি সাবমিট করি তাহলে আবার অ্যানাদার 60 কোশ্চেন আমি আর রিভিউ করতে পারবো না। জি রাইট এইভাবে পরীক্ষাটা হচ্ছে এখন, তাই না? জি। আচ্ছা, তাহলে এখন আপনি কিভাবে টাইমটাকে কিভাবে সাজেছেন যে প্রথম 7টা প্রশ্নের জন্য কত সময় এবং রিভিউর জন্য কত প্রশ্ন সময় রেখেছিলেন? এভাবে যদি একটু টাইম ম্যানেজমেন্টটা একটু বলেন পরীক্ষা। আচ্ছা, আমি যেটা করেছিলাম যেহেতু টোটাল 60 মিনিট পর 60টা প্রশ্নের পরে আমি 10 মিনিট ব্রেক পাবো, এবং আমি ব্রেক গুলো আসলে নিতে চেয়েছিলাম এবং আমি রিফ্রেশ রাখতে চেয়েছিলাম নিজেকে। আর ব্রেকে যাওয়ার আগে আমি প্রথম 60 প্রশ্ন আমার কাছে ইজি মনে হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি 7 মিনিটের মতো সময় রেখেছি, এবং 7 মিনিটে আমার 4টা প্রশ্ন আমার মনে করেছি যে ফ্ল্যাগ করে রেখেছিলাম আগে থেকে। রাইট, ডান পাশে একটা ফ্ল্যাগের অপশন আছে, সেখানে আমি ফ্ল্যাগ করে রেখেছিলাম, যেটা আমি 7 মিনিটের মতো সময়ে 4টা আবার রিভিউ করেছি, কারণ একটু টাফ মনে হয়েছিল। আর এরপরে আমি ব্রেকে গিয়ে ইভেন ওয়াশরুমে গিয়েছি, পানি গিয়েছি, অনেক রিফ্রেশ থাকার চেষ্টা করেছি। তার পরবর্তীতে যে 60 ছিল সেখানেও আমি 4-5 মিনিট সময় রেখেছি, কারণ ওখানে 2টা প্রশ্ন আমি রিভিউ করেছি। আর শেষেরটাতে আমার প্রায় 12টা 12টা প্রশ্ন আমাকে রিভিউ করতে হয়েছে, কারণ আমি নিজেও আসলে কিছু জায়গাতে আমার কিছু কনফিউশন ছিল। তো তার মধ্যে আমি বলবো যে 4টা খুবই টাফ ছিল, যেটা আমি আসলে আহ, আমার কাছে মনে হচ্ছে খুব আন্দাজে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তার মানে মানে পুরো আনসার ছেড়ে যা আসা যাবে না আসলে। আমরা আনসার যদি ছেড়ে আসা নাও যাবে না, পারি আনসার তাহলে ছেড়ে আসা অ্যান্সার যাবে দিতে না। হবে, রাইট? হ্যাঁ, কারণ জি যেহেতু রাইট। নেগেটিভ মার্কিং নাই, জি আমরা তো অনেকে জানি যে নেগেটিভ মার্কিং নাই পিএমপি এক্সাম, ফলে যেটা জি আপনার সন্দেহ আছে বা যাই হোক না কেন, ইউ শুড গিভ আনসার, অ্যাটলিস্ট জি গিভ আনসার। জি ওকে। আচ্ছা, আমরা ব্রেক, অনেকেই বলে যে মানে কিছু খাবার নিয়ে যাওয়া বা চকলেট বা কিছু একটা যাতে আসলে ব্রেকের সময় খেতে পারেন এনার্জাইজ থাকার জন্য, জি। এটা কি এটা কিছু আসলে করছেন? নিলে ভালো হয়, নিলে ভালো হয়। ভালো হয় না? আচ্ছা। জি। আর পরীক্ষার টাইমটা কখন ছিল আপনার, সকালে নাকি বিকালে? আমার 1টা 45-এ ছিল, বাট আমার স্টার্ট হয়েছে 2টা 16-তে। 2:16 সেকেন্ড হাফে পরীক্ষা দিয়েছি। জি আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন নিয়ে কথা বলবো যে পরীক্ষায় 180টা প্রশ্ন ছিল। তো এর মধ্যে আসলে আমরা জানি প্রশ্ন এখন নানান ধরনের হবে, মাল্টিপল চয়েস। জি মাল্টিপল চয়েস মানে 4টা অপশন থাকবে, ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস, তার মধ্যে একটা অপশন ঠিক থাকবে, কারেক্ট হবে, বেস্ট আনসার। জি। এই ধরনের প্রশ্ন কতটা পাইছেন? এই ধরনের প্রশ্ন বেশিরভাগ ছিল আমার কাছে। আপনার ট্রু ফলস আমি পাইনি। আর হচ্ছে ড্রাগন ড্রপ পেয়েছি প্রায় 6 থেকে 7টা ড্রাগন ড্রপ পেয়েছি। কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাইনি। আর চুজ টু এই ধরনের প্রশ্ন পেয়েছি 8টা থেকে 10টা। চুজ টু। জি আচ্ছা। আর আর হটস্পট প্রশ্ন, হটস্পট হ্যাঁ, যেখানে, হটস্পট পেয়েছি 2টো। হটস্পট প্রশ্ন পেয়েছি 2টো। আচ্ছা, তার মানে হটস্পট মানে যেখানে ফিগার দেওয়া থাকবে এবং ফিগারের উপর ক্লিক করে আনসার করতে হবে। জি আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে পিএম বকে এবং তারপরে অ্যাজাইল প্র্যাকটিস গাইড এবং স্টুডেন্ট ম্যানুয়াল যেটা পিএমআই এবার জি দিয়েছে স্টুডেন্টদের জন্য, সেইটাতে যতগুলো গ্রাফ আছে, ফিগার আছে, সবগুলোর জি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। হটস্পট। হ্যাঁ, হটস্পট প্রশ্ন আনসার দেওয়ার জন্য। এবং জি আসলে আরো অনেক প্রশ্ন কিন্তু এরকম ফিগার থেকে আসে। এই হটস্পটের বাইরে কি এমনি কোনো ফিগারের প্রশ্ন ছিল, ফিগার বা গ্রাফিক্স এর বা টেবিল? না, বার্ন ডাউন চার্ট হটস্পটের মধ্যে ছিল, একটা বার্ন ডাউন চার্ট আর একটা ছিল এসকার্ভে। আর অন্য কোনো ফিগারের প্রশ্ন ছিল না। আচ্ছা আচ্ছা। আর তবে এমনি মোস্ট আমরা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রশ্ন ছিল আপনার কেস বেসিস। কেস বেসিস। জি আচ্ছা, তার মানে একটা সিনারিও বেস বা কেস বেস। জি। আচ্ছা, এবং প্রশ্ন সাইজ কিরকম ছিল? আমরা জানি যে প্রশ্ন খুব বড় প্রশ্ন হয়, 4, 5, 6 লাইন এরকম। না, এটা একটা দুটানার মধ্যে আমি ছিলাম। আমি ইভেন যেগুলো মক এক্সাম দিয়েছিলাম সবগুলো আসলে প্রশ্ন ছিল 5-6 লাইনের, কিন্তু আমি যেগুলো এক্সামে গিয়ে 4-5 লাইনের প্রশ্ন পেয়েছি 8টা থেকে 10টা। আর ম্যাক্সিমাম প্রশ্ন ছিল 2 থেকে 3 লাইনের। আর যেগুলো ড্র্যাগ এন্ড ড্রপ আর হচ্ছে হটস্পট সেগুলো হচ্ছে 1 লাইনের প্রশ্ন। আচ্ছা আচ্ছা।
ওকে। আর আমরা দেখি যে আগে আগে যখন মানে পরীক্ষা হতো তখন আমরা অনেক শুনতাম যে পরীক্ষা দিয়ে আসার পর শুনতাম যে কোয়ালিটি থেকে, তারপরে রিস্ক থেকে, মানে এই 2-3টা চ্যাপ্টার থেকে, এবং প্রজেক্টের চেঞ্জ ম্যানেজমেন্ট, এগুলো থেকে বেশি জি প্রশ্ন আসে। আপনি জি কিরকম পাইলেন কোয়ালিটি, রিস্ক এবং চেঞ্জ ম্যানেজমেন্ট? রিক্স থেকে বেশ ভালোই প্রশ্ন আসছে। কোয়ালিটি থেকে আপনার তুলনামূলক কম প্রশ্ন আসছে, কিন্তু রিক্স থেকে ভালোই ভালো সংখ্যার প্রশ্ন আসছে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে যে মানে কমিউনিকেশন, স্টেক হোল্ডার এবং রিসোর্স, জি তিনটা খুব ইন্টিগ্রেটেড। জি এই তিনটাই অনেকে ডিফিকাল্টি ফেস করে যখন পরীক্ষার প্রশ্ন আনসার করে। স্টেক হোল্ডার, জি কমিউনিকেশন এবং রিসোর্স, জি এটা কিরকম পাইছেন প্রশ্ন, বা কি মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এটা আসলে একটা কনফিউশনিং জায়গা যে আপনার কমিউনিকেশন, স্টেক হোল্ডার, এই জায়গাগুলোতে আপনার আসলে কনফিউশন গুলো বেশি থাকে। আর এখানে প্রসেসের অনেক প্রশ্ন পেয়েছি, তো প্রসেসের পরে হচ্ছে আপনার মানে পিপলের প্রশ্ন বেশি পেয়েছে, পিপল পিপলের প্রশ্ন ম্যানেজমেন্ট। বেশি। আচ্ছা, এমনি জি আমরা জানি, আমরা তো অনেকে জানি যে আমাদের এবার প্রসেস থেকে প্রশ্ন আসবে 50%, তাই না? প্রসেস থেকে জি 50%, পিপুল থেকে 42%, এবং বিজনেস এনভায়রনমেন্ট থেকে 8%। জি আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ম্যানুয়ালে কিছু নতুন নতুন টপিক আছে। যেমন হচ্ছে জি কমপ্লায়েন্স, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেগুলো আসলে আমরা পিএম বলতে ওইভাবে দেখি না। গভর্নেন্স। হ্যাঁ, জি তারপর প্রজেক্ট গভর্নেন্স, তারপর অর্গানাইজেশনাল জি চেঞ্জ সাপোর্ট করা, এই সমস্ত জি নতুন টপিক থেকে কিরকম প্রশ্ন ছিল? এগুলো থেকে আপনার গভর্নেন্স থেকে প্রশ্ন ছিল দুটো। তারপরে মোটামুটি ওদের যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে সবগুলো টাস্কই আপনার টাস্ক করেছে। আচ্ছা, অ্যাজাইলের কিন্তু অনেক কিছু আমরা এবার স্টুডেন্ট ম্যানুয়ালে দেখেছি। অ্যাজাইলের জি জি এস্টিমেশন টেকনিক, প্রায়োরিটাইজেশন টেকনিক, জি তো জি এগুলো থেকে কিরকম প্রশ্ন আসছে? হ্যাঁ, এস্টিমেশন টেকনিক থেকে আপনার দুইটা তিনটা প্রশ্ন আসছে, কারণ কিছু আপনার এস্টিমেশন শিডিউলও আসছে, কিছু কস্টও আসছিল। তো আর হচ্ছে এলিসিটেশন টেকনিক থেকে প্রশ্ন আসছিল। আহ, আর কানবান থেকে প্রশ্ন আসছিল বেশ কিছু। কানমান থেকে প্রশ্ন এসেছিল। জি তারপরে স্ক্রাম থেকে কিরকম অবস্থা, স্ক্রাম থেকে কি হ্যাঁ, প্রশ্ন স্ক্রাম এসেছিল থেকে ভাই? প্রশ্ন আসছিল দুটো, মানে এজ এ স্ক্রাম মাস্টার হ্যাঁ, এই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার হোয়াট শুড ডু, এই টাইপের প্রশ্ন আসছিল ওকে। দুটো। তার মানে আর স্ক্রাম, হাইব্রিড থেকে কানমান, প্রশ্ন আসছিল 10টা। হাইব্রিড থেকে 10টা প্রশ্ন এসেছিল। জি আচ্ছা, ওকে। আর আমরা যে প্রোডাক্ট, আমরা কেন মডেল, তারপর প্রোডাক্ট বক্স এক্সারসাইজ, নতুন কিছু টুল জি দেখছি এবার স্টুডেন্ট ম্যানুয়ালে, সেখান থেকে জি কিরকম, এগুলো কি হ্যাঁ, এসেছিল প্রোডাক্ট পরীক্ষায়? বক্স থেকে আপনার দুইটা প্রশ্ন আসছিল। প্রোডাক্ট বক্স থেকে আপনার দুইটা প্রশ্ন আসছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আর আমরা একটা কথা সবসময় বলি যে যে সমস্ত প্ল্যানিং ডকুমেন্ট গুলার বা প্রজেক্ট ডকুমেন্টের আউটলাইন দেওয়া আছে জি স্টুডেন্ট ম্যানুয়ালে বা জি পিএমওকে, সেগুলোকে পড়তে বলি। যেমন প্রজেক্ট চার্টারের কন্টেন্টটা কি, তারপর জি স্টেটমেন্টে কি থাকে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকে, এই জিনিসগুলো জি কি আসলে হেল্প করছে নাকি? না, আমার কাছে যেটা মানে আমার প্রশ্নগুলো বেশিরভাগই প্রশ্ন ছিল হচ্ছে আপনার কেস বেসিস। আমি যেটা দেখেছি যে আপনার আমরা যেগুলো গাইডলাইন ছিল, গাইডলাইনে যে রিভিউ বা অন্যান্য যেভাবে মেনটেন করার, যে যে কোনো একটা টাস্ক কিভাবে মেনটেন করতে হয়, তো এই জিনিসগুলো কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবে। তার মানে স্টুডেন্ট ম্যানুয়ালে আমরা জানি যে 5টা লেসন আছে বা 5টা মডিউল আছে, এবং প্রতিটা লেসনে টপিক আছে। জি টোটাল বলে জি 35 বা 36 টপিক আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। সেই টপিকের জি প্রতিটা শেষে কিন্তু গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে রাইট আমি এই টপিকের নলেজ গুলো আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টে ফলো করবো। তো জি সেইটা থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন, রাইট তাই তো না? এবং এটা জি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি আমরা আসলে জি আমরা অনেক সময় শুনি যে আমাদের এই জিনিস মুখস্থ করতে হবে, এটা আসলে মনে রাখতে হবে, যেটা আমি আসলে অলওয়েজ অপছন্দ করি। আমি যে সবসময় বলি যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার জি হয়, ইউ ক্যান গিভ এনি আনসার। আর যদি মনে জি মেমোরাইজ করার চেষ্টা করেন, তাহলে আসলে আনসার করা খুব টাফ। কারণ এখন পর্যন্ত কারোর কাছে শুনি নাই রাইট যে কেউ এসে বলছে যে আমি পরীক্ষায় প্রশ্ন কমন পাইছি, তা ওই সিমুলেটর করছি, ওই সিমুলেটর থেকে 2-3টা প্রশ্ন কমন পাইছি, এরকম কারোর কাছে কিন্তু শুনি নাই। রাইট আপনি কি বলবেন, জি মেমোরাইজেশন নাকি কনসেপ্ট নাকি কি কি বলবেন? অবশ্যই কনসেপ্ট। এখানে আসলে মেমোরাইজ করে ইয়া করতে পারেন, কারণ কেস বেসিসে কোন কেসে কি কি করতে হবে সেটা তো আসলে আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার না করলে মুখস্থ করলে পারবে না। কারণ হয়তো যে মক এক্সাম গুলো যেগুলোতে দিবে সেগুলোতে হয়তো এক ধরনের কেস থাকতে পারে, কিন্তু রিয়েল এক্সামে গেলে কেসটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট না?
কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। পিএম বকে যা শিখছি বা স্টুডেন্ট ম্যানুয়ালে নতুন কন্টেন্ট আউটলাইন দেখে আমরা যা শিখবো সবগুলো কনসেপ্ট আমাদের শিখতে হবে, জি বুঝতে হবে আর কি কনসেপ্টটা। জি ওকে, আচ্ছা অঙ্ক অঙ্ক নিয়ে বলি। অনেকে অঙ্ক ভয় পায়, আবার অনেকে অঙ্ক পছন্দ করে, যেটা অঙ্কতে আসলে কারেক্ট যে মার্কস পাওয়া যায়। জি মানে অঙ্ক কি পেয়েছিলেন, ক্যালকুলেশন অঙ্ক করা? এটা একটা মজার ব্যাপার। আমি আমি কোনো অঙ্ক আসে নাই। ইভেন এসপিআই, সিপিআই, ইএসইডি আপনার 3টা কেস বেসিস প্রশ্ন আসছে, আমার কোনো ক্যালকুলেশন করতে হয়নি। কোনো ক্যালকুলেশন আসেনি? না। আচ্ছা, আমরা নতুন একটা টপিক দেখতেছি, যেমন ডিসিশন ট্রি অ্যানালাইসিস, তারপরে হচ্ছে জি এনপিএস, নেট প্রমোটার স্কোর, এগুলো তো আসে নাই, জি তাই না? এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, এগুলো থেকে কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা, নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে কোনো প্রশ্ন আসে নাই? নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসে নাই, তবে আপনার আহ, আহ, এটা কি বলে, ডিপেন্ডেন্সি প্রেসিডেন্স, ডিপেন্ডেন্সি থেকে প্রশ্ন আসছিল, ডিপেন্ডেন্সি। ফিনিশ টু আচ্ছা স্টার্ট, স্টার্ট টু ফিনিশ, এই হ্যাঁ এখান থেকে আচ্ছা একটা আচ্ছা প্রশ্ন আসছে। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা অনেকে নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে ভয় পাই যে এইভাবে ক্রিটিক্যাল পাথ কিভাবে বের করবো, ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস, এগুলো তো আসে নাই নাকি? ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড না, পাস? এই টাইপের কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা ইভেন ডিপেন্ডেন্সি থেকে একটা কেস বেসিস প্রশ্ন আসছিল, আর একটা ড্র্যাগ এন্ড ড্রপ আসছিল। আচ্ছা, ড্র্যাগ এন্ড ড্রপ। জি ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ইয়ার কি পেয়েছিলাম আমরা, যেমন টাকম্যানস ল্যাডার, আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়াই টাকম্যানস, তারপরে জি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। জি আসছিল, এটা আপনার ড্র্যাগ এন্ড ড্রপে আসছিল। নর্মিং টাকম্যান, ফর্মিং, এটা আসলে কয়েকটা কেস দেওয়া ছিল ডান পাশে, এবং আচ্ছা, এখানে কোনটা নর্মিং হচ্ছে কোনটা ফর্মিং হচ্ছে সেখানে আসলে ড্র্যাগ করে নিয়ে আসা। ড্র্যাগ করে নিয়ে আসে। ওকে, জি আর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছিল, যে আপনার অনেকের সাথে আসলে কনফ্লিক্ট হয়, যেহেতু প্রজেক্ট করতে গেলে, যে আপনার প্রোডাক্ট ওনারের সাথে কনফ্লিক্ট হয়, স্পন্সরের সাথে কনফ্লিক্ট হচ্ছে, তারপর হচ্ছে টিমের সাথে তো হয়, তো 3-4টা প্রশ্ন আসছিল কনফ্লিক্ট থেকে। আচ্ছা, আমরা মেমোরি ডাম্প বলে একটা বলি আর কি, যে আমরা শুরুতে গিয়ে সূত্র লিখে রাখবো বা কিছু লিখে টিকে রাখবো, এরকম কিছু সময় না, ছিল বা? এটা আসলে কোনো কাজে দিবে বলে মনে হয় না, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে মেমোরি ডাম্প হলে তো আপনার আসলে মেমোরাইজ করতে হবে। তো আসলে এটা আচ্ছা হয়তো কিছু সূত্র, অঙ্কের সূত্র হয়তো লিখে রাখতে পারে, যদি আপনার মনে না থাকে, সম্ভাবনা থাকে মনে না থাকার, সেক্ষেত্রে হয়তো অঙ্কের সূত্র হয়তো মেমোরি ডাম্প করে রাখতে পারে। এটার জন্য কি দিছিল, কোনো কাগজ দিছিল না কোনো বোর্ড দিছিল? হ্যাঁ, বোর্ড দিয়েছিল, বোর্ড আর একটা মার্কার, বোর্ড আর মার্কার। হোয়াইট আচ্ছা বোর্ড মার্কার। আচ্ছা, আমরা জানি যে পরীক্ষার যে ইন্টারফেস, সেখানে কিন্তু হাইলাইট করা যায়, তারপরে স্লাইড শো করা যায়। জি হ্যাঁ, এটা কি এইসব কিছু করছিলেন? আমার কাছে মনে হয় যে সময় নষ্ট হবে এগুলোতে। না, এটা আসলে সমনষ্ট হয় আমার কাছে মনে হয়। আমরা এই যে প্রশ্নগুলোতে আমি আসলে কনফিউশন ছিল, আমি সেগুলোতে ফ্ল্যাগ করে রেখেছি, এবং যতটুকু আমি মনে করেছি আনসার দেওয়া দরকার আনসার দিয়ে রেখেছি। কারণ আমি কখন চিন্তা করেছি, যদি আমি রিভিউ করার সময় নাও পাই, হয়তো এটা আমার আনসার ধরে নিতে হবে, আর যদি রিভিউ করার সময় পাই তাহলে আমি আরেকবার রিভিউ করে দেখবো। আচ্ছা, কোড অফ ইথিক্স এর কোনো প্রশ্ন পাইছিলেন? কোড অফ ইথিক্স হ্যাঁ, থেকে? কোড অফ ইথিক্স থেকে আপনার 2টি প্রশ্ন পেয়েছিলাম। একটা প্রশ্ন ছিল যে মানে একজন টিম মেম্বারকে হাতে নাতে আমি ধরেছি, সেক্ষেত্রে আমি আসলে কি করব, এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে কোড অফ ইথিক্স আমাদের করতে হবে, মানে একবার আর পড়া দরকার আসলে কোড অফ ইথিক্সটা, যেটা 7-8 জি পেজের একটা ডকুমেন্ট, সেটা জি পড়াটা আসলে জরুরি। জি ওকে, এবার আমরা একটু জিজ্ঞাসা করি যে আপনি কোনো সিমুলেটর ইউজ করছিলেন নাকি? সিমুলেটর না, ইউজ আমি করছিলেন কোনো? সিমুলেটর ইউজ করিনি। আমি আসলে প্রেপকাস্টের একটা আহ, উম, একটা ইয়ে করেছিলাম, প্রথম দিকে একটাতে দুটো এক্সাম, মক এক্সামে পার্টিসিপেট করেছিলাম। তাও হচ্ছে আমার এক পরিচিত একজন ছিলেন, উনিও প্রেপকাস্টে ইয়ে নিয়েছিলেন, তো ওনার সাথে আমি শেয়ার করে প্রেপকাস্ট দুটো এক্সাম দিয়েছিলাম। একটাতে 58 আর একটাতে 66, এই টাইপের মার্কস আসছিল, খুব ভালো মার্কস আসে নাই। তারপরে ইউডেমিতে আমি 4টা মক এক্সাম দিয়েছি। আর আপনার যে একটা ইয়ে ছিল, মক এক্সাম আপনি একটা সিমুলেটর, দিয়েছিলেন উইথ আনসার, হ্যাঁ। সেটাও আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর আমার ওকে কাছে যেটা মনে হয়েছে, মাস্টারি বিল্ডার যেটা আছে স্টুডেন্ট ম্যানুয়ালের, সেটা অনেক কাজে দিয়েছে, এবং সেখান থেকে রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসছে। আচ্ছা। এটা বোধহয় অনেকে আমরা জানি কিনা যারা এখানে দেখতেছি বা শুনতেছি, যে আমাদের কিন্তু স্টুডেন্ট ম্যানুয়াল যেটা দিয়েছে এবার স্টুডেন্টদের জন্য পিএমআই, সেটা কিন্তু সেটাতে কিন্তু প্রায় মানে সব মিলে প্রায় 200 থেকে 300টার মতো প্রশ্ন আছে কিন্তু। জি এবং যেটার কথা উনি বলতেছেন মাস্টারি বিল্ডার নামে কিছু প্রশ্ন আছে ওখানে, যেটা থেকে আসলে আসলে রিজাম্বল করে যে এখন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে।
তো রাইট। সেটা কিন্তু অনেক হেল্পফুল হবে যারা জি দেখেন নাই। এবং প্রশ্ন আসলে খুব কঠিন কিন্তু প্রশ্ন হয় না। পিএমপি এক্সামে হয়তো খুবই যদি আনলাকি হই তাহলে হয়তো এক্সামের প্রশ্ন খুব কঠিন হতে পারে, খুব রেয়ার। কিন্তু আসলে মানে চারিদিকে আবহাওয়াটা এমন তৈরি করে যে মনে হবে যে সহজ প্রশ্ন কঠিন হয়ে গেছে। তো আসলে প্রশ্ন আসছে একটু রাইট। মানে সহজের চেয়ে একটু ডিফিকাল্ট হতে পারে, এটা একদম খুব জি ডিফিকাল্ট না। সো ভয় পাওয়ার মনে হয় না যে কিছু আছে। মানে যারা অনেকে জানে যে অনেক প্রিপারেশন নিচ্ছে কিন্তু ভয় পরীক্ষা দিচ্ছে না, কিন্তু আসলে পরীক্ষা দিতে পারি আমরা, তাই না? তাই কি বলেন? জি, অবশ্যই অবশ্যই। এটা আসলে আমি ইনফ্যাক্ট আজকে আমি যে সেশনটা করছি এরকম আমি আসলে বেশ কয়েকটা সেশনে পার্টিসিপেট করছি যারা আসলে এর আগে পিএমপি এক্সাম পার্টিসিপেট করছে, এবং অনেকে আমাকে আসলে গাইড অ্যাডভাইস করছিলেন যে 70+ মার্কস যদি মক এক্সাম গুলোতে না আসে তাহলে পার্টিসিপেট না করলে বেটার। বাট আমি আলহামদুলিল্লাহ দেখলাম আপনার আমি খুবই অ্যাভারেজ মার্কিং পেয়েছিলাম মক এক্সাম গুলোতে, কারণ আমার যে মক এক্সাম গুলো দিয়েছি আমি প্রেপ ক্লাস ছাড়া ইউডেমিতে বা অন্যান্য যে মক এক্সাম গুলো দিয়েছি এগুলো বেশিরভাগই ছিল পিএম বক্স 6 রিলেটেড, যে কারণে আমার আসলে মার্ক অ্যাভারেজ মার্কিং ছিল, এজেল কম ছিল। আর প্রেপ কাস্টে আমি প্রথমটা আমি বুঝতে পারিনি, পরেরটাতেও মোটামুটি অ্যাভারেজই করেছি 66। বাট আমি চেষ্টা করেছি যে আমার যদি কনসেপ্টটা নিয়ে আসলে এক্সাম দিতে। তাহলে মানে সিমুলেটর ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, এবং সিমুলেটরে এত মার্কস পেতে হবে, দ্যাট ইজ অলসো নট ইম্পর্টেন্ট। আসলে কনসেপ্ট গুলো কিছু পরীক্ষা বরঞ্চ দিয়ে এটা দেখা। মনে রাখাটাই হচ্ছে, হ্যাঁ, জি, বরঞ্চ রাইট। এটা মনে রাখাটাই হচ্ছে আপনার নিজে আরো ইয়ে করে দেওয়া, মানে ভয় আরো বাড়ায় দেওয়া ভয় বাড়ায় দেওয়া। এক্সাম না দেওয়ার। রাইট। জি তাহলে আমার আসলে মেইন টার্গেট যেটা আমার থাকে সেটা হচ্ছে যে আমরা যারাই সিমুলেটর ইউজ করি না কেন, আসলে দেখতে হবে সব সিমুলেটর প্রশ্নের মানও খুব একটা ভালো না আসলে। তো প্রশ্নগুলো দেখে জি দেখতে হবে যে আমার কনসেপ্ট গুলোর সাথে মিল আছে কিনা, আমি যেটা মনে করতেছি রাইট। আনসারটা ঠিক আছে কিনা। কনসেপ্টটা ঠিক করে নিতে হবে। জি কনসেপ্টটা যদি খারাপ জি ঠিক না থাকে ওটাকে কারেকশন করতে হবে। এই জন্য সিমুলেটর জি ইম্পর্টেন্ট, কিন্তু ওইটার রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জি কনসেপ্টটা ওই প্রশ্নের আনসারের সাথে মিলতেছে কিনা, সেটা আসলে জি মিলে নাও। সো আমার মনে হয় পিএমআই যেটা মাস্টার বিল্ডার দিয়েছে স্টুডেন্টদের জন্য, এবং তারপরে এটিপিদেরও কিছু প্রশ্ন দিচ্ছে এটিপিদেরকে, সেটা আমাদেরকে হেল্পফুল হতে পারে আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, জি। এবার আমরা আসি যে আর পরীক্ষার। হ্যাঁ হ্যাঁ, বলো। আরেকটা যেটা আমার কাছে আমি যেটা ইয়ে রেখেছি সেটা হচ্ছে এজাইল, এজাইল বা অন্যান্য ইস্যুগুলোতে পিএমএ বারবার একটা জিনিস বলেছিল যে যখন কোনো একটা সমস্যা, বড় ধরনের একটা সমস্যা অ্যারাইজ করে তখন হচ্ছে কি করা উচিত, সেটা হচ্ছে সিম্পল সিম্পল থাকা বা সিম্পল ইয়াটা থাকে। এই ক্ষেত্রে আমি যেটা করার চেষ্টা করেছি যে একেবারে একদম সিম্পলি কনসেপ্টটার উপরে আসলে নজর দেওয়ার চেষ্টা করেছি। মানে খুব কমপ্লেক্স ভাবে চিন্তা না করে খুব সিম্পল ভাবে সলিউশনটা চিন্তা করা। জি। আচ্ছা। আচ্ছা, এবার আমরা প্রিপারেশন নিয়ে বলি যে আসলে আপনি প্রিপারেশনের জন্য কি কি মানে রেফারেন্স হিসেবে ইউজ করছেন, রেফারেন্স টেক্সট বুকস বা ম্যাটেরিয়াল। প্রিপারেশনের জন্য আসলে এজাইলে 2, 3, 4, 5 চ্যাপ্টার চ্যাপ্টার আর হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল তো অবশ্যই পড়তে হবে। আর আমি যেটা করেছিলাম আপনার যখন ভিডিও ক্লাসটা ছিল তখন আমি আসলে পেন্সিল নিয়েই বসতাম, কারণ যাতে আপনার যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক এবং হচ্ছে যেসব জিনিস মনে রাখার মতো আপনি এগুলোতে জোর দেন। ইভেন আমার কাছে মনে হচ্ছে আপনি স্টুডেন্ট ম্যানুয়ালের বাইরেও আরো অনেক ইনফরমেশন দেন যা বোঝার সুবিধার্থে। তো স্টুডেন্ট ম্যানুয়ালে যেগুলো খুবই আসলে মনে রাখার জন্য, তো ওগুলোতে আসলে একটু দাগ দিয়ে রাখতাম। আর হচ্ছে আপনার ইয়ে শেষ হওয়ার পরে আমি নিজেই একবার পড়ার চেষ্টা করেছি। আর এজাইলের আপনার যেটা সাজেস্ট করেছিলেন 2, 3, 4, 5 চারটা চ্যাপ্টার পড়েছি। আর তবে আমি ইউডেমি এবং হচ্ছে আপনার এই এক্সাম আপনার কাছে যেটা এটিপি ইয়ে ছিল, মক এক্সামের ইয়ে ছিল, প্রশ্নগুলো ছিল, ওগুলো দেখার পর একটু আসলে কনফিউজ ছিলাম যে এই টাইপের প্রশ্ন যেহেতু এখানে বলা আছে যে 50% পিএম বক থেকে আসতে পারে এবং হচ্ছে প্রসেস বেস, এবং বেশ কয়েকটা জায়গাতে আমি দেখছিলাম যে 50% প্রশ্ন পিএম বক থেকে আসবে আর বাকিগুলো অ্যাজাইল বা হাইব্রিড থেকে আসবে। তো এই কারণে আমি আবার পিএম বক্স 6-এরও আইটিটিউ গুলো দেখেছি, বিশেষ করে যেগুলো জিনিস মনে রাখার মতো, বিশেষ করে কিছু টুলস রিলেটেড প্রশ্ন যাতে আসলে আনসার করতে পারি সেটার উপর আসলে ইয়ে করেছি। এটা তো ডাইরেক্টলি আইটিটিউ থেকে কোনো প্রশ্ন আসে নাই, ডাইরেক্টলি আইটিটিউ আইটিটিউ থেকে থেকে। আসলে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু আমি আচ্ছা অনেকগুলো মক এক্সাম পেয়েছি ইউডেমিতে এবং হচ্ছে ইভেন আপনার কাছে আপনার যেটি আছে সেটাতেও আমি পেয়েছি, যেগুলোতে আসলে ডিরেক্ট টুলস নিয়ে কথা বলা আছে। আসলে আমি রিয়েল এক্সামে এটা পাইনি। এটা পাইনি, হ্যাঁ, রাইট। জি
ঠিক আছে, তার মানে এখন কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালটাকে এমন করে লেখা হয়েছে পিএমবক এর উপরে, বেস করে লেখা হয়েছে, এমন করে লেখা হয়েছে পিএমবক এর উপরে বেস করে লেখা হয়েছে, এবং আসলে জি, মেইন কন্টেন্ট গুলোকে নিয়ে আসা হয়েছে। রাইট। তো একদম থরলি পিএমবক করতে হবে এটা এখন নাও লাগতে পারে, আমরা যদি স্টুডেন্ট জি, ম্যানুয়াল থেকে কনসেপ্টটা নিতে পারি, কিছু কিছু জি, টপিক হয়তো পিএমবক থেকে আমরা পড়তে পারি, জি, কিন্তু আসলে এখন ফোকাস হতে হবে স্টুডেন্ট ম্যানুয়ালে, কারণ এটাই অনেক হিউজ, প্রায় 400 পেজ, এবং জি, সেখানে অ্যাজাইল, প্রেডিক্টিভ, হাইব্রিড এভরিথিং ইজ দেয়ার, জি, তাই না? জি, অলরাইট, আচ্ছা তাহলে আমরা কি কি পড়লাম? তাহলে একটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড চ্যাপ্টার নম্বর 2, 3, 4, 5, জি। এর সাথে কি আপনি স্ক্রাম গাইড পড়ছিলেন? আমি স্ক্রাম না, গাইড আমি পড়তে বলি আর কি। অ্যাস্ট্রামটা পড়ি নাই। আর হচ্ছে 2, 3, 4, 5 এর ক্ষেত্রে আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে 5 চ্যাপ্টার 5 এর শেষের দিকে দুটো টেবল আছে, একটা হচ্ছে এজাইলের পেইন পয়েন্ট এবং রেজলিউশন টেকনিক বলা আছে ওখানে। তো এই দুইটা টেবল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে কোন কোন পেইন পয়েন্টে এজাইলে আসলে কি করতে হবে, এই জিনিসগুলো আসলে কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে ভালো। এদিকে ইভেন 2, 3, 4, 5 অ্যাজাইলের যদি কেউ চ্যাপ্টার পড়তেও না পারে। জি। এদিকে অ্যাজাইলের চ্যাপ্টার আচ্ছা, হ্যাঁ, আমরা এজাইলে। প্রশ্ন করার সময় দেব, তখন প্রশ্ন করা যাবে আর কি, আমরা ডিসকাশনটা শেষ করে ফেলি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা মানে অ্যাজাইল প্র্যাকটিস গাইড এবং হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল, দিস ইজ দ্য মেজর টেক্সট পড়ার জি, জন্য, তাই না? আর আমরা জি। পিএমবকে হেল্প নিতে পারি। আপনি কি রিতা মালকেই পড়ছিলেন? রিতা মালকে না, 10th এডিশন না, আমি পড়িনি। পড়া হয়নি না? আচ্ছা, জি, সো আমার যে প্রশ্নের ঝুলি ছিল আর কি, সব প্রশ্ন আমি ডিসকাস করে ফেললাম। এখন আমরা মানে ফ্লোর ওপেন করব সবার কাছ থেকে প্রশ্ন নেওয়ার জন্য। সো এখন যে প্রশ্ন করতে চান, যিনি প্রশ্ন করতে চান, উনি ভিডিও অন করে এবং ভয়েস অন করে আপনি প্রশ্ন করতে পারেন। এখন আমরা প্রশ্ন নেব আর কি, নেক্সট 10-15 মিনিটস। শাহিনুর ভাই বোধহয় ফোন করতেছিলেন, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে অ্যাজাইলের যে চ্যাপ্টার 5 যেটা, ওইটার যে লাস্টে যে টেবিল অ্যান্ড যেটা বললেন, এইটা অ্যাজাইলের থেকে জি। চ্যাপ্টার 5। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। জি, হ্যাঁ, স্টার্ট। সাইফুদ্দিন আমি ভাই। সাইফুদ্দিন নাম। আমার দুইটা কোশ্চেন ছিল। একটা জি কোশ্চেন ভাইয়া। ছিল, যখন আপনি মূলত স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়ছিলেন, জি। এইটাই আপনার মেজর বুকস ছিল, আর পিএম বুক 6টা। টিএমবকটা আসলে শেষের দিকে আমি পড়েছি, কারণ আমি যখন ইউডেমিতে 4টা এক্সাম দিয়েছি এবং হচ্ছে রাজা ভাইয়ের একটা আমি পেয়েছিলাম, মক এক্সাম পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে অনেকগুলো প্রশ্ন আসছিল আসলে প্রসেস বেস এবং পিএমবক 6 রিলেটেড। তো সেই ক্ষেত্রে আবার ওনার সাথে ডিসকাস করে আমি আসলে শুধু আইটিটিউ গুলো, বিশেষ করে যেগুলো মনে রাখা খুব দরকার, যে কোন প্রসেসে কোন টুলসটা ইউজ করে, আমি শুধু সেই কারণেই খুব কম সময়ের মধ্যে এই আইটিটিউ গুলো পড়েছি। আচ্ছা, যদি আপনার কোনো কনসেপ্ট ক্লিয়ার না হতো স্টুডেন্ট জি। ম্যানুয়াল থেকে, তখন আপনি কোথায় যেতেন? ইন্টারনেট, অর অন্য কোনো সোর্স, অর রেজা ভাই, অর এনি ফ্রেন্ডস, এনিথিং? কোথায় যেতেন, কি করতেন হ্যাঁ, কনসেপ্ট যদি অবশ্যই ক্লিয়ার আপনার, না হতো? জি, অবশ্যই আপনার হচ্ছে আগে রেজাবের সাথে কথা করতাম, রেজাবের সাথে ডিসকাস করতাম যে কি করা যায়, এবং হচ্ছে ইন্টারনেটের সহযোগিতা নিতে পারবো। হচ্ছে আমরা বেশ কিছু পিএমপি এক্সাম্পের লেমেনের একটা ছিল, সেটা তো সেটা একটা মক এক্সাম দিয়েছিলাম, এবং হচ্ছে পিএমপির আসলে কনসেপ্ট ক্লিয়ার, আমি বেশ কিছু ছোট ছোট অ্যাপস আছে পিএমপির, সেগুলো আসলে ট্রাই করেছি। আপনি কি কোনো নোটস বানাইছিলেন যেগুলি আপনার কনসেপ্ট ক্লিয়ার না, সেগুলি আপনি কোথাও লিখছিলেন? না, আমি ওভাবে কিছু লিখিনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা হলো যে, যেমন ধরেন একটা সিনারিও চিন্তা করি, আপনার সিনারিও চিন্তা করি, বা সবার পারসেপশনটা ডিফারেন্ট হবে, যে মোটামুটি বইটই পড়া হয়েছে, মনে সাহস নাই, কিন্তু পরীক্ষা দিতে হবে, ধরে নিলাম সেটা 15 দিন বা 30 দিন আগে। হোয়াট হি অর শি উইল ডু, অর হোয়াট ইউ ডিড অ্যাকচুয়ালি, যে 30 দিন পর আমি পরীক্ষায় বসবো, আমি কিছু মক দিছি, রেজাল্ট ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, বই পড়া হয়েছে, এখন সিরিজটা কি হইতে পারে? আহ Before that, যদি আপনার আমার কাছে, আমি যেটা আমার নিজের কাছে আসলে কিছু ভয় ছিল যে এক্সাম দেওয়ার আগে, কারণ আমি অনেকের সাথে আসলে ডিসকাস করেছি এক্সাম দেওয়ার আগে, যারা আগে পিএমপি এক্সাম দিয়েছেন এবং হচ্ছে পাস করেছেন। তো তারাও আসলে অ্যাডভাইস করছিলেন যে 70% মক এক্সামে 70% প্লাস মার্কস পেলে হচ্ছে এক্সাম প্রিপেয়ার করার জন্য। বাট আমার কাছে মনে হচ্ছে যে একবার ট্রাই করেই দেখি। তো এবং হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালটা থেকে যেটা ভালো লেগেছে, যে রাজা ভাইয়ের
ক্লাস লেকচার যেটা ছিল সেটাখানে আসলে স্টুডেন্ট ম্যানুয়ালের বাইরে অনেক কিছু উনি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অনেক ডিটেলসে অনেক কিছুই উনি বোঝানোর চেষ্টা করেন। তো আমি যখন যেটা একটু আগে বলছিলাম যে উনি যেহেতু জুম ক্লাস করতাম, তো বই নিয়ে আসলে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আসলে আগেই মার্ক করে রাখতাম, তারপরে ক্লাস শেষ করার পরে আবার পড়তাম। দেন হচ্ছে এক্সাম দেওয়ার আগে মোর দেন এক সপ্তাহ 8 দিন আগে আরেকবার পড়েছি। আমি ট্রাই করেছি এর মধ্যে যতটুকু সম্ভব কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য। লাস্ট উইকে আপনি স্টুডেন্ট ম্যানুয়াল পুরোটা একবার পড়েছেন? রাইট, জি। রাইট। আমি বলতে গেলে দুবারই পড়েছি, দুবারই পড়েছি বেসিক্যালি। দুবার পড়েছেন? লাস্ট এক সপ্তাহে আপনি দুবার পড়েছেন প্রায়? না, লাস্ট এক সপ্তাহে পড়েছি একবার, আর হচ্ছে আরেকবার পড়েছি আগে সেটাতে প্রায় মাসখানেক জি আগে একবার, সেটাতে আমার প্রায় মাসখানেক সময় লেগেছিল। জি, থ্যাংক ইউ ভাই, এটি করছেন। তাহলে এখানে একটা ভালো টেক হচ্ছে যে আমাদেরকে আসলে লাস্ট সপ্তাহে স্টুডেন্ট ম্যানুয়ালটাকে ফুল কমপ্লিট করার একটা প্রিপারেশন রাখতে হবে লাস্ট উইকে, ফুল স্টুডেন্ট ম্যানুয়াল। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন। ওকে, আমাদের কি এক্সপি থেকে কোনো প্রশ্ন আসছিল? না, এক্সপি থেকে কোনো প্রশ্ন আসেনি, এক্সপি থেকে কোনো প্রশ্ন আসেনি, কানবান থেকে প্রশ্ন আসছিল। আচ্ছা, মোটিভেশন থিওরি থেকে হ্যাঁ, মোটিভেশন থেকে দুইটার মতো প্রশ্ন আসছিল মোটিভেশন থেকে। এবার আমরা খুব বড় একটা টপিক দেখতেছি, যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স। জি, ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, প্রায় 3টা থেকে 4টার মতো প্রশ্ন আসছে। এরকম মানে সিচুয়েশনাল বেস নাকি পুরো ভিতরে গেছে, যে মানে মোটিভেশনের মধ্যে কি কি এলিমেন্ট আছে? অনেকগুলো এলিমেন্ট আছে না, 5টা যে ক্যাটাগরি, ইন্টারপার্সোনাল এবং পার্সোনাল, তার মধ্যে আবার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। তার ভিতরে কি এরকম কোনো প্রশ্ন ছিল না জাস্ট সিচুয়েশনাল বেস? 3টার মতো ছিল সিচুয়েশনাল, একটা ছিল হচ্ছে আপনার ডেফিনেশন বেস। আচ্ছা, আর আমরা এবার নতুন একটা টপিক দেখতেছি, ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস। হ্যাঁ, আর্টিফ্যাক্টস থেকে আপনার প্রশ্ন ছিল দুটো। তারপরে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো একটু ডিফিকাল্ট লাগে, কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট। জি, এইখান থেকে প্রশ্ন আসছিল, কনফিগারেশন থেকে কনফিগারেশন, ভার্সন কন্ট্রোল, তারপরে হচ্ছে আরেকটা কি ছিল এই মুহূর্তে মনে করতে পারছি না। তো মোটামুটি ওরা ট্রাই করেছে যে আপনার যতগুলো টাস্ক আছে টাস্ক গুলো কভার করার জন্য। ঠিক আছে। আর পার্সোনালি অ্যাসেসমেন্ট নামে একটা নতুন টপিক দেখতেছি আমরা, পার্সোনালি অ্যাসেসমেন্ট। মায়ার্স ব্রিগস, তারপরে কার্ল জাং, এদের যে থিওরি গুলো, এটা থেকে কি কোনো প্রশ্ন এসেছিল নাকি? না, ডেমিং থেকে প্রশ্ন আসছিল, কোয়ালিটি থেকে শুধু ডেমিং এর প্রশ্ন। জি, কাইজেন থেকে প্রশ্ন আসার কথা। কাইজেন থেকে প্রশ্ন, কানবান থেকে প্রশ্ন আসছে, কাইজেন পাইনি। আর হচ্ছে ডেমিং ছাড়া আরেকটা ছিল পেরেটো থেকে 2টা প্রশ্ন আসছিল। আচ্ছা, পেরেটো থেকে। ওকে, ভাইয়ের হ্যান্ড রেজ আছে। আচ্ছা, আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছি যে ভাই আপনি রেজা ভাইয়ের কাছে ক্লাস করছেন কবে? জানুয়ারি থেকে আমরা আসলে ক্লাস করেছি। আচ্ছা, আর তারপরে আপনি মানে ক্লাস করা অবস্থায় প্রতিদিন কতটুকু পড়তেন, তারপরে রেগুলার কতটুকু পড়তেন, একটু যদি আইডিয়া দিতেন। না, আসলে আমরা যারা জব করেন বা তাদের আসলে খুব মেনটেন করাটা টাফ ডেইলি, বাট আমি চেষ্টা করেছি অন্তত যতটুকু রিল্যাক্স থেকে আপনার হচ্ছে করা যায়। খুব বেশি প্রেসার দিতাম না যে আমি আজকে দিন এটা করতে পারি না, তাহলে আমি কালকে আমার এটা ডেডলাইন এটা আছে, আমি সেটা তাহলে আরো ব্যাকলগ আরো জমা হচ্ছে, মানে আরো বেশি ব্যাকলগ হয়ে যাচ্ছে। ওইটা আসলে কখনো প্রেসার দিয়ে নাই, যতটুকু সম্ভব আজকে পেরেছি, কালকে হয়তো পরের 2 দিন আবার পড়তে পারিনি। মানে কতটুকু পড়তেন দিনে, 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম? আরো বেশি? হ্যাঁ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এটা। আচ্ছা, এটা রেগুলার করছেন? জানুয়ারি থেকে প্রতিদিন চেষ্টা করছে, বা একদিন গ্যাপ বা 2 দিন গ্যাপ করে এভাবে পড়াশোনা করতেন, তাই তো? না, আসলে জানুয়ারি তো আমাদের শেষের দিকে ক্লাসটা শুরু হয়েছিল, এবং মার্চের ফার্স্ট 7 তারিখে 8 তারিখে আমাদের লাস্ট ক্লাস হয়েছিল। তো এর মধ্যে আমি যেটা ট্রাই করেছি, প্রথমে হচ্ছে ওনার ক্লাস গুলোতে ভালোভাবে অ্যাটেন্টিভ থাকার জন্য,
এবং হচ্ছে উনি যেগুলোতে জোর দেন বেশি, এবং হচ্ছে যেসব টপিকস ওইটা আসলে বোঝা যায় ক্লাসে কোনগুলোতে ওনার আসলে জোর দিচ্ছেন, তো ওগুলো আসলে আগে থেকে একটু হাইলাইট করে রাখতাম। তো ওনার করার পর যখন আবার পড়তাম তখন দেখতাম আর জিনিসটা হয়ে যেত আর কি, বুঝা যেত। ওকে, আচ্ছা আমরা এখানে আব্দুল্লাহ প্রশ্ন আছে? না ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ভয় পাওয়ার কিছু নাই, তুমি ইউ ক্যান স্টার্ট প্রিপারিং ফর দ্য এক্সাম। জি, আচ্ছা, আমরা এখন একটু বরাত হোসেন, আপনি প্রশ্ন করতে চেয়েছেন, ইউ ক্যান আস্ক কোশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি আসলে খুবই খারাপ স্টুডেন্ট ফার্স্টলি। দেন হচ্ছে যে আমি রেজা ভাইয়ের কাছে মানে কোর্স করার আগে আমি 6th এডিশনটা একবার পড়ছি এবং আরেকবার আমার মাঝামাঝি অবস্থায় আছে। আচ্ছা, এখন এটা শেষ করার পরে আমি রেজা ভাইয়ের কাছে কোর্সটা করতে যাচ্ছি। আসলে কতটুকু ইফেক্টিভ হবে আমার 6টা কমপ্লিট করে ওনার কাছে কোর্সটা করা, এবং আমি পরীক্ষা দিতে যাচ্ছি জুলাই আগস্টের মধ্যে। পিএম বক্স 6 পড়ছেন? জি জি জি। পিএম বক্স 6 এ আমার কাছে মনে হয় যে আপনার ওরা স্টুডেন্ট ম্যানুয়ালটা এমন ভাবে তৈরি করেছে যেখানে আসলে পিএম বক এর অনেক 6 এর মোটামুটি সবকিছুই টাচ করার চেষ্টা করেছে, যেগুলো ওদের রাখা দরকার। কারণ আমি যে অনেকগুলো অনলাইনে যেটা দেখেছি এবং আপকামিং হচ্ছে পিএম বক্স 7 যেটা আসছে, এখানেও আসলে স্টুডেন্ট ম্যানুয়ালের অনেক কিছুই ইনকর্পোরেট থাকবে। সো পিএম বক্স 6টা আমার মনে হয় আপনি কন্টিনিউ না করে স্টুডেন্ট ম্যানুয়ালটা করলে ভালো হবে। আর সাথে হ্যাঁ, রাজাবের আমি ক্লাসটা আছে। বুঝতে পারছি যে আসলে ওনার ক্লাস করার আগে আমি আর একটু পড়াশোনা করে ক্লাসটা করতে যাচ্ছি, মানে নিজে বোঝার জন্য। সেটা করতে পারেন, বাট আপনি ক্লাস শুরু করে দিলে আপনি হচ্ছে, যেহেতু আপনি জুলাই আগস্টে এক্সাম দিতে যাচ্ছেন, তো আমার মনে হয় যে আপনি ইমিডিয়েটলি হচ্ছে ওনার ক্লাসে পার্টিসিপেট করলে ভালো হয়। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, যাবে প্রশ্ন করতে চাইছিলেন? হ্যাঁ, ফাইজুল ভাই আসসালামু আলাইকুম। রেজা ভাই আসসালামু জি, আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। ফাইজুল ভাইয়ের কাছে কোশ্চেন করি। ফাইজুল ভাই, ধরে জি, নেন যে আমি কিছুই পড়ি নাই এখনো, ফাঁকিবাজি করেছি এতদিন আর কি। তো আমি জি, ধরেন চাচ্ছি আমি পড়া শুরু করতে এখন, যদি ধরেন আমি আজকে থেকে জি। পড়া শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার আমার উপর আপনার সাজেশন কি থাকবে? আমার জন্য আপনার সাজেশন কি থাকবে? জাস্ট একদম রিল্যাক্সে থাকেন, স্টুডেন্ট ম্যানুয়ালটা দুবার কভার আচ্ছা করার চেষ্টা করেন। আমার মনে হয় আর কিছু মক এক্সাম দেওয়ার চেষ্টা করেন, বাট আপনার এক্সাম যদি আপনার বিলো 70ও আসে, ওটার জন্য ঘাবড়ানোর দরকার নেই। আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার আছে বলে মনে করেন আপনি, এবং নিজের উপর বিশ্বাসটা রাখেন, ইনশাল্লাহ আপনি পার্টিসিপেট করতে পারেন এক্সামে। ফাইজুল ভাই, আর পিএম বক 6 এর ব্যাপারে যেটা বলছিলাম, আমার কি আর এখন আসলে পড়া দরকার আছে না? আমি স্টুডেন্ট ম্যানুয়াল ধরে আর রেজা ভাই যেভাবে পড়িয়েছে, আমার ভিডিও লেকচার গুলো রেকর্ডেড আছে, ওভাবে করে দুইটা ইনকর্পোরেট করে কি আমি পড়ে যাব, নাকি আমার পিএম বক 6 আবার ধরা কি দরকার আছে এখন এই মুহূর্তে? আসলে পিএম বক্স 6টা পড়ার কোনো দরকার নাই। আসলে আমি শেষের দিকে আমি নিজেও আসলে একটু কনফিউশন পড়ে গেছিলাম। ইভেন আমি যেদিন এক্সাম দিব তার আমি 12 তারিখে এক্সাম দিয়েছি, মানে 11 তারিখে হচ্ছে রাজাবের সাথে ডিসকাস করছিলাম। রাজাবে বলছিলেন যে না, 11 তারিখ না, 10 তারিখে। তো রাজাবে আমাকে সাজেস্ট করছিলেন যে আপনি মানে মে জুনের দিকে দেওয়ার জন্য, হয়তো এর মধ্যে কিছু ওদের প্রশ্নের চেঞ্জ আসবে, কারণ আমি যেগুলো মক এক্সাম দিচ্ছিলাম সবগুলোই আসলে পিএম বক্স 6 টাইপের প্রশ্ন আসছিল। তো আমি নিজে আসলে একটু, হ্যাঁ হ্যাঁ, তো আমি আসলে নিজে একটু কনফিউশনে ছিলাম, তো কনফিউশন রেখেই আমি এক্সামে অ্যাপিয়ার করেছি। জি। আর আলটিমেটলি দেখা গেছে বাট আসলে স্টুডেন্ট পিএম বক ম্যানুয়ালটা থেকে প্রশ্ন পড়লে আসে না। আপনি হচ্ছে ভালো করবেন। জি, স্টুডেন্ট ম্যানুয়াল প্রশ্ন পড়লে আমার মনে হয় আপনি স্টুডেন্ট ম্যানুয়াল আর হচ্ছে এজআইএল 2 3 4 5 মোর দেন এনাফ। জি। আর রেজা ভাই আসসালামু আলাইকুম। রেজা ভাই, আপনি অনেকগুলো টপিক নিয়ে কোশ্চেন করছিলেন ভাইকে, ফাইজুল ভাইকে। তো অনেকগুলো মানে অনেক, যেমন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, অনেক কিছু বলছেন যেটা আপনার মাথায় আসছে, আমাদের মাথায় এখন আসছে না, মানে কি কোশ্চেন করা যায়, কোন টপিক থেকে কি আসছে, যেহেতু আমি আগে বলেছি পড়ি নাই অত বেশি। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ। রেজা ভাই, আপনি যদি একটু যদি আপনাকে কষ্ট দেই আর কি, আমরা মানে একটু রিকোয়েস্ট করছি, আপনি কি ফাইজুল ভাইয়ের যে অ্যান্সার গুলো, আপনার যে কোশ্চেন গুলো, কোনোভাবে কি একটু ছোট একটা নোটস দেওয়া যায় আমাদেরকে? না, এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে, রেকর্ডেড ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, হবে না? তাইলে হবে মনে হয়, ইউ। জি তাহলে ইজিলি ইউ ক্যান সি।
আর তাহলে আমরা এখানে মানে এখান থেকে যেটা বুঝলাম আসলে ওই যে মানে স্টুডেন্ট আমার একটা ম্যানুয়ালটা প্রশ্ন ছিল এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইড। হ্যাঁ, ফাইজুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, এই সবার মতো আমারই মানে পিএমবকটা ভালো করে পড়া আছে, প্রায় এখন অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 2, 3 আর 4 নম্বর চ্যাপ্টারে আমি আছি। তো এখন যদি আবার স্টুডেন্ট ম্যানুয়াল শুরু করতে চাই, তাহলে কি একদম স্টুডেন্ট লাইন বাই লাইন পড়তে হবে না কিভাবে পড়তে পারি? আমি স্টুডেন্ট ম্যানুয়াল আসলে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করেছি, কারণ হচ্ছে দেখেছি যে ওখান থেকে আসলে প্রশ্ন ভালো মানের এবং হচ্ছে ওই রিলেটেড প্রশ্ন বেশি আসছে, স্টুডেন্ট ম্যানুয়াল রিলেটেড প্রশ্নই আসছে, আমি বেশি পেয়েছি। আমি একটু মানে কম পড়তে চাই, তো যে এখন পিএম বুক শেষ করছি, আবার অ্যাজাইল প্র্যাকটিস গাইডটাও পড়ছি, এখন আবার 400 পেজের স্টুডেন্ট ম্যানুয়াল শেষ করতে মানে আমার জন্য মানে কঠিন লাগছে। তাহলে আমার জন্য সাজেশন কি? অবশ্যই স্টুডেন্ট ম্যানুয়াল পড়তে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই। আর হচ্ছে আপনি এজাইলের প্র্যাকটিস গাইডের 2, 3, 4 পড়েছেন বলছেন, আর 5টা একটু পড়ার চেষ্টা করেন, কারণ 5টা খুব রানিং ইম্পর্টেন্ট। এ আছে, স্যার রানিং এ ওটা শেষ করব ইনশাআল্লাহ আশা করছি। আচ্ছা আচ্ছা, 5টা পড়েন। আর 5 এর বিশেষ করে যে 2টা টেবিল আছে, একটা হচ্ছে এজাইলের পেইন পয়েন্ট এবং তার রেজলিউশন কিছু টুলস বলা আছে, তো সেটা একটু পড়ার চেষ্টা করেন। আর হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালটা অবশ্যই পড়তে হবে, এটা কোনো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার মোমিন ভাই কথা বলতেছিলেন না নাকি? জি জি ভাই। আচ্ছা, হ্যাঁ, মানে স্টুডেন্ট ম্যানুয়াল কিন্তু লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড করতে বুঝতে হবে, বুঝছেন? বরঞ্চ এখন আপনি পিএম বক আর ফেরার দরকার নেই, আপনি এখন শুধু স্টুডেন্ট ম্যানুয়ালটা ঠিকমতো পড়েন আর অ্যাজাইল প্র্যাকটিস গাইড, ঠিক আছে? জি। কারণ স্টুডেন্ট ম্যানুয়ালে প্রচুর জিনিস আছে যেটা আসলে মানে পিএম বকের চেয়ে মনে হয় 1.5 গুণ জিনিস আছে। হ্যাঁ, পিএম বক শুধু প্রসেস, আর স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু অ্যাজাইল আছে, আবার পিপল নিয়ে এত বেশি আছে যেটা পিএম বক কিছুই নাই বলতে গেলে, ঠিক আছে? এবং বিজনেস এনভায়রনমেন্টটাও নতুন অনেক টপিক আছে আসলে। সো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার আমি বলবো। আমার একটা প্রশ্ন, আমার একটা সমস্যা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। জি ভাই। এটা হচ্ছে যে আমি কিছুটা পড়েছি, কিছুটা পড়ছি, কিন্তু আমার কাছে সবই একই রকম লাগে। আমি পড়ি ঠিকই, কিন্তু আবার ঘুরে ঘুরে আমার মনে হয় যে সেই আগের জায়গায় চলে যায়। এই প্রবলেমটা কি, বা আপনারা কি এরকম কোনো প্রবলেম ফেস করেছেন কিনা এটা একটু জানতে চাই। হ্যাঁ, আমিও আসলে প্রবলেম ফেস করেছি, বাট আমি ট্রাই করেছি যে গাইডলাইন যেটা আছে প্রত্যেকটা টপিকের শেষের দিকে বেশ কিছু মানে গাইডলাইন আছে যে এই প্রসেসটা কিভাবে করতে হবে, তো গাইডলাইন গুলো আসলে রাখার চেষ্টা করেছি, কয়েকবার পড়েছি। আচ্ছা, শামসুজ্জামান ভাই, আমি এখানে আপনাকে প্রশ্ন করি, আপনি আসলে কোনটাতে ফোকাস থেকে পড়তেছেন, পিএম বক নাকি স্টুডেন্ট ম্যানুয়াল? আমি স্টুডেন্ট ম্যানুয়ালই পড়ছি, কিন্তু আমি ঘুরে ঘুরে আমার মনে হচ্ছে যে আমি ঠিক আগের জায়গায় চলে যাই। আচ্ছা, এটা ঠিক আছে, কিছুটা এটা পড়ি কোনো ঠিক, সমস্যা নাই, কিন্তু মানে একটা যে শক্ত মাটির উপরে একটা কনফিডেন্স গ্রো করে, সেরকম এখনো গ্রো করছে না। আর ঘুরে ঘুরে মনে হচ্ছে আমার সব একই রকম লাগে, আচ্ছা যত পড়ি ততই একই রকম লাগে। ঠিক আছে, এটা সলিউশন হচ্ছে আপনার যে প্রথম যে স্টুডেন্ট ম্যানুয়ালের প্রথম যে টপিক গুলা, স্পেশালি ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, এখানে যে 7টা টপিক আছে, এটা 1টা 2টা টপিক ছাড়া বাকিগুলোই একই কথা বারবার বলছেন। সো এটা একটু ঝামেলা আছে। এরপরে যতগুলো টপিক দেখবেন এগুলো আসলে সিকোয়েন্সিয়ালি আছে। জি। হ্যাঁ, তো আর একবার যখন আপনি পুরো কন্টেন্টটা কভার করবেন তখন আসলে আপনি মানে মোটামুটি কনফিডেন্স পাবেন। প্রথমেই বুঝতে হবে এরকম দরকার নেই, প্রথমে জাস্ট স্কিল থ্রো করেন, এরপরে সেকেন্ড বার পড়ে তারপর আপনি আসলে রিলেট করতে পারবেন যে কোথায় কেন বারবার বলা হচ্ছে বা বলা হচ্ছে না। এবং অনেক জিনিস রিপিটেড আছে, ওটা দরকার নেই, তখন এক জায়গায় পড়ছেন ওইটাই যথেষ্ট, এটা সেকেন্ড টাইম জাস্ট চোখ ভুলে যাবে। কিন্তু এটা একবার কমপ্লিট করলে তখন আসলে আপনার পুরো জিনিসটা আয়ত্তে আসবে। তার আগ পর্যন্ত এরকমই কনফিউশন লাগবে, কোনো সমস্যা নাই, এটা এইভাবেই যেতে হবে। জি ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে পিএম তো পড়েছি, এখন স্টুডেন্ট ম্যানুয়াল পড়তে যে মানে কোনো কনফিউশন তৈরি হতে পারে কিনা, নাকি স্টুডেন্ট ম্যানুয়াল পুরোটাই আলাদা, কোনো সমস্যা হবে না? এটা আসলে আমি প্রথম যখন স্টুডেন্ট ম্যানুয়ালটা নিই তখন আসলে আমার কাছে এই কনফিউশনটা অনেক বেশি ছিল। মনে করি আপনি আর এখন যে আপনি যা বলছেন আমার কাছে মনে হয়েছে আমার কাছে সবচেয়ে বেশি কনফিউজ ছিলাম। বাট আমি চেষ্টা করেছি যে সিকোয়েন্সটা মেনটেন করার জন্য, প্রথমে টিম তৈরি করা, মানে ওরা যেভাবে সিকোয়েন্সটা মেনটেন করেছে যে আমি যদি একটা প্রজেক্ট করতে চাই তাহলে আমি এই যদি সিকোয়েন্স গুলো যে মেনটেন করব, ওইভাবে আসলে পড়ার চেষ্টা করেছি এবং গাইডলাইন গুলো আসলে ওইভাবে মনে রাখার চেষ্টা করেছি। মিথুন কি প্রশ্ন করবেন? হ্যান্ড রেজ দেখছি।
সরি ভাই, আনমিউট করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যালো you can ফাজল also ভাই, হ্যাঁ, আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আপনি এমন সময়ে আর কি পরীক্ষা দিচ্ছেন যখন আসলে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, মানে পিএমবক টু মানে 6th এডিশন টু স্টুডেন্ট ম্যানুয়াল। সো জি এই যে আপনি মক দিচ্ছিলেন, মোস্ট প্রবাবলি আমি জানি না যে আমরা যদি আগামী 2-3 মাসের মধ্যে পরীক্ষা দিই আরো বেটার কোনো মক বেরোবে কিনা, কিন্তু আপনার মতে কি মনে হয় যে এক পরীক্ষা দেওয়ার আগে কয়টা মক দেওয়া উচিত? কারণ আমি এমনও দেখছি অনেকে বেশি মক দিলে পরে বেশি ইয়া হয়ে যায়, মানে রাইট টেন্সড হয়ে যায় বা রাইট দেখা যায় যে কনফিউজ হওয়ার চান্স থাকে, ঠিক আছে? জি ওভার কনফিডেন্টও হতে পারে, মানে ইনকনফিডেন্সও গ্রো করতে পারে আসলে। জি সো রাইট আপনার মতে রাইট সাজেশন হয়তো আমি যেটা মক এক্সাম আমি আসলে প্রেপকাস্টে দিয়েছি, ইউডেমিতে দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে প্রেপকাস্টের প্রশ্নগুলো অনেক কানেক্টেড আর কি, কানেক্টেড টু স্টুডেন্ট ম্যানুয়াল। তো এবং প্রেপকাস্টের প্রশ্নগুলো আসলে ভালো হয়েছে আর কি, কম্পারেটিভলি অন্যান্য ইয়াদের চেয়ে, আমি সিমুলেটর বা অন্যান্য। স্টুডেন্ট ম্যানুয়াল বলবো না এখনো, বলবো যে কানেক্টেড টু পিএমবক, মানে ওয়েবকাস্টের প্রশ্নের যে ইয়াগুলো। জি এবং এখনো আমি আসলে দেখি নাই যে মার্কেটে খুব ভালো সিমুলেটর আসছে যারা আসলে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে কপ করছে, জি এখনো ভালো অবস্থায় নাই আসলে। তবে ওয়েবকাস্ট আসলে বেটার, মানে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হেল্প করবে। রাইট। আর বাকি প্রশ্ন মানে আরো খারাপ আর কি, বাকি যে প্রশ্ন আছে এগুলো আরো কনফিউজ করবে আপনাকে। ইউডেমির প্রশ্নগুলো ভালো, ইউডেমির প্রশ্ন আসলে আপনার 40-42টা বা 45টা প্রশ্ন থাকে, কিন্তু এগুলোতে যেটা থাকে যে 2-3 লাইনের প্রশ্ন থাকে, সেগুলো আসলে কনসেপ্ট বেজে থাকে। ইউডেমির প্রশ্নগুলো ভালো আছে, কিন্তু আমি দেখি ফাইনাল এক্সামে গিয়ে দেখলাম আপনার প্রেপকাস্টের বেশ কিছু ওই টাইপেরই কিছু প্রশ্ন পেয়েছি আর কি। ঠিক আছে, কামরুজ্জামান ভাই, অনেকদিন পর আপনাকে দেখতেছি, আপনি কি প্রশ্ন করবেন নাকি কোনো? আপনার কি মনে হয় যে কয়টা এক্সাম দেওয়া উচিত, মানে যাওয়ার আগে, পরীক্ষাতে যাওয়ার আগে? ভালো আছে সময় হয় না আপনার, এটা মাঝে মাঝে দেখি, কিন্তু এই আজকে একটু ফ্রি আছে। আমি তো কোচিং করে রাখছিলাম, এখন তো পরীক্ষা দেই না, কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়েছে। আপনারা যেটা আলোচনা করছিলেন পিএমবুক 6 তো আমি একটু আগে পড়ছিলাম, কিন্তু ওই যে স্টুডেন্ট ম্যানুয়াল এটা কি নতুন ভার্সনের সাথে এটা কি নতুন আসছে কিনা? জি এটা নতুন, এটা পিএমবক 7 এর সাথে রিলেশন নাই, এটা আসলে পিএমআই নিজেই দিয়েছে যারা পরীক্ষা দিবে তাদের প্রিপারেশনের জন্য। এই ম্যানুয়ালটা পড়লে কি পিএমবুক 6 আর হচ্ছে এই ম্যানুয়ালটা যদি পড়ি এটা কি কভার করা যাবে নতুন এডিশনে? হ্যাঁ, স্টুডেন্ট ম্যানুয়াল এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইড একটা বই আছে পিএমআই, এই দুটো কভার করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পিএমবক এর মতো আর হেভি ভলিউম না, এখন আসলে বেশ আর কি কনসাইজ ডকুমেন্ট। ফয়জুল ভাই, ওয়ান লাস্ট কোশ্চেন ছিল, মানে পরীক্ষা পদ্ধতিতে আগে যে সিস্টেম হতো বা আগে যে ক্যাটাগরি ছিল মার্কিং এর, এটা কি চেঞ্জ হয়েছে না আগের মতোই আছে? না, অনেক চেঞ্জ হচ্ছে, সেগুলো আলোচনা আসলে আমরা শুরুর দিকে করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এখন আর ওটা আলোচনা করবো না, কারণ ওটা তাহলে আপনি শুরুতে দেখে নিতে পারবেন আর কি, যেহেতু ফেসবুকে আছে এটা। আচ্ছা, এগুলো ইয়েতে আছে, পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে আলোচনা করছি আজকে ডিসকাশন। আচ্ছা ফয়জুল ভাই, ওয়ান লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ডে স্প্রিং এ আপনি কোচিং করার পরে ঠিক কতদিন পরে পরীক্ষায় বসে গেলেন? আমি আসলে এক্সাম দিতে চাচ্ছিলাম অনেক আগে থেকেই, তো মাঝখানে আপনার হচ্ছে আমরা যখন জানুয়ারি থেকে আমাদের আসলে জানুয়ারি 24 তারিখের দিকে মেবি আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাসটা শুরু হয়। তো তখন থেকে আসলে আমি ট্রাই করছিলাম যে মার্চের, আমি প্রথমে প্রিপারেশন নিয়েছিলাম মার্চের ফার্স্ট উইকে দিব, পরে শেষ হতে হতে মার্চের 8 তারিখে মনে হয় আমাদের ক্লাস শেষ হয়। তো তার কয়েকদিন আগে আমি আসলে এটাকে চেঞ্জ করে এক্সামটাকে নিয়ে গেছি মার্চের 30 তারিখে। তো এর মধ্যে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, তারপরে দেখলাম যে আরো 2-3 দিন আগে যে প্রিপারেশনটা আসলে ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না, তারপরে এপ্রিলের 12 তারিখে নিয়ে গেছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 3 মাস অন্তত সময় রাখতে পারলে ভালো। আমরা যারা এই পিএমপি এর জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের ভিতরে 2 ধরনের বা 3 ধরনের লোক দেখা যায়, মোটা দাগে 2 ধরনের। এক ধরনের আছেন যারা প্রিপারেশন নেন, আবার একটু থামেন, কোচিং করেন, আবার একটু থামেন, তারপরে ফাইনালি এরকম 2-3 বার গিয়ে তারপরে এই যে সিমুলেটর যেমন আপনি বললেন পেপকাস্ট বা উডেমি, তাদের মাধ্যমে আরো পরীক্ষা টরীক্ষা দিয়ে ফাইনালি একটা প্রিপারেশন নেন। আর আরেক গ্রুপ আছে যারা
খুব ফাস্ট যায় এবং ফাইনালি এই কোচিং টোচিং এর মাঝখানেই তারা উডেমি বা প্রেপকাস্ট এগুলো শেষ করে দিয়ে এটা গরম থাকতে থাকতে তারা পরীক্ষা দেয়। এখন আপনি কি মনে করেন যে আমাদের মতো যারা আম আদমি চাকরি বাকরি করে খাই এবং চাকরির পরে পড়াশোনা করি, তা আমাদের জন্য কোনটা ভালো হয়, যে একটু রয়ে সয়ে যাওয়া নাকি একেবারে হিট থাকতে থাকতে এই কোচিং শেষ সাথে দুই একটা এরকম প্রেপকাস্ট নিলাম, উডেমি নিলাম, তারপর পরীক্ষা দিয়ে দিলাম, কোনটা ভালো হয়? আসলে এটা ডিপেন্ড করছে আপনি আসলে মানে কোন সিচুয়েশনে আছেন সেটার উপরে। যেমন আমরাও যেহেতু বেশ কয়েকটা প্রজেক্টের সাথে আমিও জব করি, তো এখানে আসলে বেশ কিছু প্রজেক্ট আমাদের সাথে কানেক্টেড। তো সবসময় আসলে পড়াও যায় না, এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে, কিন্তু এক্সাম দিতে হবে এই ইয়েটা এমটা থাকলে ভালো হয় যে আমি এক্সাম দিবই। এটা আমি হয়তো 2 মাস পরে দিব বা 3 মাস পরে দিব, 4 মাস পরে দিব, বাট আমি এক্সাম দিব। মানে এন্ড ইন মাইন্ড, মানে স্টিফেন কোভের কথাই মনে রাখতে হবে, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। সো ডেট যদি ঠিক করে নেন আগে থেকে, 2 মাস বা 3 মাস আগে একটা ডেট ঠিক করে নিলেন, তাহলে এইভাবে প্রিপারেশন নিলে আসলে পরীক্ষাটা দেওয়া হয়। নাহলে এখানে যেমন অনেকে আছে, যেমন কামরুজ্জামান অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে কিন্তু পরীক্ষা দেওয়া হচ্ছে না, যেহেতু যে মানে ডেস্টিনেশনটা ঠিক করা হয় না। এবং আসলে 3-4 মাসের বেশি নিলে এটা আসলে আর দেখবেন যে আবার আপনি নলেজ কিন্তু লিক হয়, নলেজ লিক হয়ে জিরো হয়ে যাবে। যদি আপনি কন্টিনিউয়াস 1 মাস না পড়েন তাহলে আপনার নলেজ লিক হয়ে জিরো, দেন ইউ হ্যাভ টু স্টার্ট अगेन মানে ফ্রম দ্য বিগিনিং। সো এটার জন্য আসলে যে এই গরম গরম থাকা অবস্থায় আপনার যদি 3 মাসে না হয় আপনি 4 মাস বা 5 মাস নেন, কিন্তু এই অবস্থাতেই শেষ করে ফেলতে হবে, নাহলে পরীক্ষা দেওয়া হবে না। একবার ট্র্যাক থেকে চলে গেলে পরীক্ষা দেওয়া হবে না। জি। আর এখন একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একটা জিনিস আমি যেটা এই যে আমি যেটা বলছিলাম যে আমি আসলে 3 বার এক্সাম ডেট চেঞ্জ করেছি, যেটা আসলে কোভিড এর সুফল বলতে পারবো। অন্যান্য সময় হতে গেলে এটা আমি করতে পারতাম না 30 দিনের আগে, কিন্তু কোভিড এর ক্ষেত্রে আমি দেখা গেছে 48 আওয়ার্স এর আগেই আমি আসলে চেঞ্জ করার সুযোগ পাচ্ছি এক্সাম ডেটটা। এটা একটা ভালো দিক। তো আমি বলবো যে আপনারা এখন যারা করছেন তারা যদি আগামী 2 মাসের মধ্যে এক্সাম দেওয়ার যদি করতে পারেন তাহলে ভালো হয় আর কি, কারণ এখনো কোভিড এর ওই সুযোগটা আপনারা পাবেন। কোভিড উপলক্ষে তারা ডেট চেঞ্জ করার সুযোগ দিচ্ছে। জি জি, এবং 48 ঘন্টার আগে আপনি এটা ডেটটা চেঞ্জ করতে পারবেন উইদাউট চার্জ। কিন্তু আপনার নরমালি যেটা ছিল সেটা 30 দিন আগে করতে হতো অন্য সময় কোভিড ছাড়া। রাইট, এটা গ্রেট চান্স, গ্রেট চান্স, কারণ আপনি কনফিডেন্ট না ফিল করলে আরেকটু পিছিয়ে নেবেন। ভাই আপনি কি সেন্টারে পরীক্ষা দিয়েছেন না বাসায়? জি, আমি সেন্টারে পরীক্ষা দিয়েছি। আমি আসলে পাই এডুকেশন সেন্টার বনানী, যে আমার বাসার পাশে ছিল, তো খুব বেশি দূরে ছিল না, তো এই কারণে আমি আসলে এডুকেশন দিয়েছি। বাসাতে দেওয়ার ব্যাপারে আমার আসলে রাজা ভাইয়ের সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল। আসলে অনেকে সাজেশনও পেয়েছি বাসায় দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে কোনো কারণে যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা অন্য কোনো প্রবলেম অ্যারাইজ করে, সেক্ষেত্রে হয়তো কনসেন্ট্রেশন ঠিক রাখাটা মুশকিল। এই কারণে আসলে আমি এক্সাম সেন্টারে আসলে এক্সামটা দিয়েছি। ঠিক আছে, আমরা মনে হয় সময় রিদা ভাই আমি আরেকটু চাই একটু, সেটা হচ্ছে এখন তো মাল্টিপল রেসপন্সের ক্ষেত্রে কি মানে প্রশ্নে বলাই থাকে যে 2টা বা 3টা অ্যানসার করতে হবে, এটা কি বলা থাকে নাকি বুঝে নিতে হবে? 2 ভাবে বলা থাকে না, এখানে আসলে 2 ভাবে বলা থাকে। যেটা আপনার হচ্ছে মাস্টার বিল্ডারে প্রশ্নগুলোতে ছিল আপনার হচ্ছে শেষের দিকে বলা থাকে চুজ টু, কিন্তু রিয়েল এক্সামে আমি যেটা দেখেছি যে আপনার চুজ টু অপশন কথাটা প্রথম দিকেও লেখা থাকে এবং হচ্ছে শেষের দিকে ব্র্যাকেট দিয়ে লেখা থাকে। তো আসলে ফলে একদম স্পেসিফিক করে বলা থাকে যে আপনার হচ্ছে কয়টা চুজ করতে হবে। তাহলে ভালো, কারণ আমি যদি বুঝতে না পারি 1টা বা 2টা অ্যানসার দিতে হবে তখন তো সমস্যা। না, ওইটা আপনার হচ্ছে 2 জায়গাতে আমি দেখেছি মেনশন করা আছে, প্রশ্নের প্রথম দিকে মেনশন করা আছে চুজ টু অপশনস এই কথাটা বলা আছে, আবার শেষের দিকে প্রশ্নের শেষে একেবারে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে চুজ টু। এবং মাল্টিপল রেসপন্স প্রশ্নগুলো একটু আপাতভাবে বোধহয় একটু সহজ ছিল, তাই না, কম্পেয়ার টু আদার্স? জি, কম্পেয়ার টু আদার্স। সো ভয় পাওয়ার কিছু নাই আর কি। আর আমরা জাস্ট র্যাপ, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 3-4 মিনিটস আছে। কোনো প্রশ্ন থাকলে আমরা এখন করতে পারি, আর না হলে আমরা এখন র্যাপ আপ করবো, শেষ করবো। আমার একটা কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলি কি অনেক বড় বড় থাকে না
ছোট কোশ্চেন থাকে, অনেক সময় দেখা যায় যে কোশ্চেন পুরাটা অনেক বড় থাকলে পরে বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, এখানে আসলে আমি যেগুলো মক এক্সাম দিয়েছি ইউডেমিতে, এবং হচ্ছে একটা এটিপির জন্য যে একটা ওদের প্রশ্ন সেট ছিল, সেটা আমি দেখেছি যে সবগুলো প্রশ্ন আসলে 5-6 লাইনের। তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো বাট আমি রিয়েল এক্সাম্পে এবং হচ্ছে প্রেপকাস্টেরও বেশ কয়েকটা ইয়ে পেয়েছি, এবং রিয়েল এক্সাম্পে আমি যেটা পেয়েছি সেটা বলছি। তো প্রায় 10টার মতো, 10 থেকে 12টা প্রশ্ন ছিল 5-6 লাইনের, আর বেশিরভাগ প্রশ্ন ছিল 3 লাইনের, আর 1 লাইনের প্রশ্ন ছিল তাও 8-10টা, বিশেষ করে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ, তারপর হচ্ছে হটস্পট, এই প্রশ্নগুলো 1 লাইনেরই ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন মানে শেষ করি, একদম লাস্টে চলে আসছি আমরা, সময় শেষ। তো আমরা মনে হয় যে যে কনভারসেশনটা করলাম, মানে খুব একটা মানে অফিসিয়াল কনভারসেশন করলাম না, আমরা খুবই ফ্রেন্ডলি কনভারসেশন, এবং আমার মনে হয় অনেকেরই অনেক হেল্প হয়েছে এটাতে আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য। তো আমরা যেটা মানে আমার নিজের আর্জ থাকবে আর কি সবার জন্য, যে আসলে ভয় পাওয়ার কিছু নাই, মানে এমন কোনো ম্যাসিভ কিছু না যেটা মানে পরীক্ষা দিলে মানে না দেওয়াটা খুব কঠিন হবে এরকম না। সো বেটার হচ্ছে একটু সাহস নিয়ে পরীক্ষাটা দেওয়া। আর এখন যেহেতু আমি একটু ভয়ে ছিলাম যে প্রশ্নগুলিকে আগের স্টাইলে আসবে কিনা, কিন্তু ফাইজুল ভাইয়ের কাছে যেটা আমার ভালো লাগলো যে এখন আসলে যেটা পিএমআই বলছে যে তাদের প্রশ্নগুলো এখন স্টুডেন্ট ম্যানুয়াল ফোকাস হবে এবং অ্যাজাইল ফোকাস হবে, সেটাই হচ্ছে। আগের মতো পিএম বকের সেই ট্রেডিশনাল আইটিটিও ইনপুট আউটপুট, হ্যাঁ, এরকম মানে প্রশ্নগুলো এখন খুবই কম আসতেছে, যেখানে আসলে মেমোরাইজেশন কিছু ছিল। এখন পিএমআই আসলে বেশি ফোকাস হচ্ছে যে যাতে কোনো মেমোরাইজেশন বলে কোনো শব্দ না থাকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট এবং ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট কনসেপ্ট ইন ইউর রিয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট। সেখানে মুখস্থের কোনো জায়গা নেই। সো আমরা পরীক্ষা নেওয়ার সাহস নেই, এবং 2-3 মাস, বেশি না, আমরা 2 থেকে 3 মাসের টাইম নিয়ে পরীক্ষা দিয়ে দিই। এবং এই যে কোভিড সিচুয়েশনে আমার কাছে মনে হয় পরীক্ষার প্রশ্ন বা ইয়াগুলো একটু মানে হালকা ইয়া থাকবে, এত বেশি টাফও হবে না, কারণ পিএমআই আসলে একটা চেঞ্জের থ্রুতে যাচ্ছে। তারাও দেখার চেষ্টা করতেছে যে মানে প্রশ্নগুলোর ফিডব্যাক কিরকম যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে। সো আরো কঠিন হতে থাকবে, তার আগেই আমরা আসলে পরীক্ষা দিয়ে মানে খুব সহজে পাশ করে ফেলতে পারি আমি মনে করি আর কি। সো যারা এখানে জয়েন করেছি বা যারা শুনছি, সবাই টার্গেট করি যে আমরা মে থেকে জুনের মধ্যে পরীক্ষা দিয়ে দেবো। আমার মনে হয় এখানে যারা আছি যদি আমরা ট্রাই করি, তাহলে মনে হয় এখান থেকে 80% লোকজন মানে ফার্স্ট টাইমে পাশ করে ফেলতে পারবো। লাস্ট টাইমে জাস্ট ফাইজুল আলম ভাইকে যাচ্ছি যে আপনি লাস্ট আপনার কোনো কথা থাকলে আপনি আমাদেরকে শেয়ার করে। আমি তার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য এবং এত সুন্দরভাবে সবকিছু শেয়ার করার জন্য, যেটা আমাদের সবাইকে হেল্প করবে। তো শেষে আপনার যদি কিছু বলার থাকে বলে আমরা এখানে শেষ করছি আজকে। 1 মিনিট রেজা ভাই, তার আগে পার্টিসিপেন্টদের পক্ষ থেকে আমি ফয়জুল ভাইকে একটু ভোট অফ থ্যাঙ্কস জানাতে চাই। ওকে, আমরা সবাই তালি দিতে পারি। ভাই আপনি কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরাও আসলে আপনার মতোই পরীক্ষা দিতে আগ্রহী, এবং ঠিক সাহস পাই না এরকম একটা সিচুয়েশনে। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই কারণে সকল পার্টিসিপেন্টদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি রেজা স্যারকেও ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাদের জন্য এরকম একটি কনভারসেশন, একটা ফ্রেন্ডলি কনভারসেশনের আয়োজন করেছেন, তার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করব ডে স্প্রিং ভবিষ্যতে আমাদের জন্য ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য এরকম কনভারসেশনের আয়োজন আরো করবে। সকলের পক্ষ থেকে ফয়জুল ভাই এবং রেজা স্যারকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরও অনেক ধন্যবাদ যে আপনারা আসলে অনেকক্ষণ সময় দিয়ে কনভারসেশন গুলো মানে এখানে পার্টিসিপেট করেছেন। এটা আসলে মনে রাখার একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার হারানোর কিছু নাই এখানে। যদি আপনি কোনো কারণে মানে আল্লাহ না করুক, যদি কোনো কারণে যদি কেউ ফেলও করে, কি এমন ক্ষতি হবে, বা তার কি ডিমোশন হবে, বা তার কোনো অন্য কোনো সমস্যা হবে, এমন কিছু নাই। তো হারানোর কোনো ভয় নাই। তো এই কনফিডেন্সটা আসলে থাকলে মানে ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, যারা আমরা জয়েন করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।